গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৯। কই মাছ আর মটরশুঁটি কিনবে। খালেদ চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন। আজ রাতে হবে মাছ উৎসব। তুই তো মাছ খাস না। এখন খাই। খতিবনগরের হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছি। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, আবার তার কথা কেন? আমি চাই না এই বাড়িতে তার নাম উচ্চারিত হোক। অবন্তী হাসতে হাসতে বলল, হাফেজ সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতাম। সরফরাজ খান বললেন, তোর বাবার কাণ্ড কারখানা আমি কোনোদিন বুঝিনি, তোর কাণ্ড কারখানাও বুঝি না। আমার একটা সাজেশন শোন, শফিক আর ওই যে শামীম, এদের আসতে বলার কিছু নেই। এরা কোনোভাবে আমার পরিবারের সঙ্গে যুক্ত না। অবন্তী বলল, আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা আমি ঠিক করব, তুমি না। সরফরাজ খান বললেন, আচ্ছা ঠিক আছে, চোখ মুখ কঠিন করে ফেলতে হবে না। অবন্তী বলল, চোখ মুখ কঠিন করেছি অন্য কারণে। হঠাৎ মনে পড়ল শফিক স্যার অনেকদিন এ বাড়িতে আসেন না। তুমি কি তাকে আসতে নিষেধ করেছ? সরফরাজ খান জবাব দিলেন না। অবন্তী বলল, তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি। আজকের পার্টিতে তোমাকে আমি নিমন্ত্রণ করছি না। তার মানে? তার মানে আজ তোমার জন্য খাবার আসবে হোটেল থেকে। তুমি হাসছো কেন? আমি সিরিয়াস। ভালো কথা, শফিক স্যারের ঠিকানা লিখে দাও, আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসবো। তোকে যেতে হবে না, মাস্টার আশেপাশেই থাকে। মোড়ের এক চায়ের দোকানে থাকে, চা বানিয়ে বিক্রি করে। অবন্তী বলল, বাহ, ইন্টারেস্টিং তো। সরফরাজ খান ভ্রু কুচকালেন। ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না। রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি। রাধানাথ বাবুর সঙ্গেও দেখা করেনি। শফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক। আমেরিকার রাষ্ট্রদূতের শফিকের মতো অভাজনকে সুপারিশ করার পেছনে এই মানুষটার হাত আছে। এরা অনেক বড় মানুষ। বড় মানুষদের কাছে থেকে দূরে থাকতে হয়। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। সে কাদেরের চায়ের দোকানে উঠে এসেছে। এখন সে এখানেই রাতে ঘুমায়, গোসল সারে ধানমন্ডি লেকে। বাথরুমের জন্য এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে। তাকে কাদের মোল্লা মাসে 20 টাকা করে দেয়। চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। শফিক সুখেই আছে। সারাদিন চা বানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতরেই ঘুমায়। কালাপাহাড় তাকে পাহারা দেয়। কিছুক্ষণ পর পর দোকানের চারপাশে ঘুরপাক খায়। আশেপাশে কেউ না থাকলে শফিক কালাপাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে। কালাপাহাড় ঘেউ ঘেউ করে আলোচনায় অংশগ্রহণ করে। তাদের আলোচনার নমুনা, কিরে কালাপাহাড়, আছিস কেমন? ঘেউ, আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস? কেউ আমার খোঁজ জানে না। রাধানাথ বাবুও না, অবন্তীও না। অবন্তীকে চিনিস? কুকুরটা আবার ঘেউ ঘেউ করল। নে, একটা বিস্কুট খা, একটু পর ভাত বসাবো, তখন ভাত খাবি। আজকে রান্না হবে জানতে চাস? আবার ঘেউ। আজকে বিরাট আয়োজন, গরম ভাত, বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল। রাতে করব ডিমের সালুন। শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের দিকে চা পিপাসুদের ভিড় তেমন থাকে না। শফিক তখন রান্না চড়ায়। রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে। আজ পড়ছে বনফুলের একটা উপন্যাস, নাম জঙ্গম। উপন্যাসটা সে রাধানাথ বাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে অনেকদিন পড়েনি। মাত্র 10 পৃষ্ঠা বাকি আছে। বইটা শেষ করে সে রাধানাথ বাবুকে ফেরত দিবে। নিজের কাছে ফেরত দিবে না, নিজের কাছে রেখে দিবে। বই নিজের কাছে রাখলে দোষ হয় না। এই বইটা অবন্তীকে পড়তে দিতে হবে।
চিনি কম দিয়ে আমাকে এক কাপ চা দিন তো। শফিক হতভম্ব হয়ে তাকালো। কি আশ্চর্য, অবন্তী হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। 2 সেকেন্ড আগেই সে অবন্তীর কথা ভাবছিল। কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? অবন্তী বলল, আমি কিন্তু টাকা আনিনি, আমাকে বাকিতে চা খাওয়াতে হবে। বলতে বলতে কাস্টমারের জন্য রাখা ব্রেঞ্চিতে অবন্তী বসল। এখন সে পা নাচাচ্ছে। শফিক বলল, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আমি ভালো আছি। এখন আপনি বলুন তো, আপনার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ জেনে কি হবে? অবন্তী বলল, কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি। ট্যাংরা মাছ। অবন্তী বলল, ট্যাংরা মাছ? এই মাছ কারো পছন্দের হতে পারে? তা আমার ধারণাই ছিল না। শফিক বলল, আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন, তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন, টকটক লাগে। আমার কাছে মনে হয় বেহিস্তি খাবার। আপনার মা কি বেঁচে আছেন? হ্যাঁ, আমি তার কাছ থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নিব। আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে। আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই, আমাকে চা দিচ্ছেন না কেন? সত্যি চা খাবে? হ্যাঁ, খাবো। শফিক অবাক হয়ে ভাবছে, কি আশ্চর্য মেয়ে। সে একবারও জানতে চাইছে না শফিক এখানে চা বানাচ্ছে কেন। যেন শফিকের জন্য চা বানানোর কর্মকাণ্ডই স্বাভাবিক। অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, সুন্দর চা বানিয়েছেন। আপনি যদি পুরোপুরি চায়ের কারিগর হয়ে যান, তাহলে আমি রোজ এসে 1 কাপ করে চা খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমার গায়ের পর ঝাঁপ দিয়ে পড়বে। শফিক বলল, ঝাঁপ দিবে না। অবন্তী বলল, আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না? কুকুরের মনের কথা কি আপনি জানেন? সব কুকুরের মনের কথা জানি না, এটার মনের কথা জানি। এটা আমার কুকুর, এর নাম কালাপাহাড়। অবন্তী হতভম্ব হয়ে বলল, এর নাম কালাপাহাড়? হ্যাঁ, আমি যেখানে যাই সে আমার পেছনে পেছনে যায়। কি আশ্চর্য! শফিক বলল, আশ্চর্য কেন? অবন্তী বলল, এরকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী, এই জন্যই বললাম কি আশ্চর্য। অবন্তী অনেক রান্নাবান্না করেছিল। সে তার দাদাজানের জন্য সত্যি সত্যি হোটেল থেকে খাবার আনিয়েছিল, ডালগোস্ত। আশ্চর্যের ব্যাপার হলো, তার পার্টিতে কেউ এলো না। খালেদ মোশাররফ এলেন না। তিনি কেন আসছেন না তা জানালেন না। এ ধরনের কাজ তিনি এর আগে কখনো করেননি। শামীম শিকদার দেশে নেই। সে নাকি কোন আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে। শফিককে সন্ধ্যাবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। রাধানাথ বাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার আদর্শলিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট। রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন। আপনার সঙ্গে আবার দেখা হলো। জি স্যার। রাধানাথ বাবু খুন হয়েছেন, এটা জানেন তো? কিছুক্ষণ আগে জেনেছি। এখন বলুন, রাধানাথ বাবুর গলায় ছুরিটা কি আপনি বসিয়েছেন নাকি আপনার কোনো সঙ্গী? জবে করে কাউকে হত্যা একা করা যায় না, কয়েকজন লাগে। একজন ছুরি চালায়, বাকিরা ধরে থাকে। বুঝেছেন? জি স্যার। ভেরি গুড। এখন মুখ খুলুন। শফিক মুখ খুলতে পারল না, অজ্ঞান হয়ে গেল। দুঃস্বপ্ন দেখে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের ঘুম ভাঙল। ভয় এবং উত্তেজনায় তার হাঁপানির মতো হয়ে গেল। অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। নিজেকে সামলানো যাচ্ছে না। তার হাত পার্কিনসন্স রোগীর মতো কাঁপছে। পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তার স্বপ্ন খুব ভয়ঙ্কর কিন্তু ছিল না। স্বপ্নটা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক, আতঙ্কে অস্থির হওয়ার মতো কিছু না। তিনি দেখছেন তার আগামসি লেনের বাড়ির ছাদে তিনি বসে আছেন। তার সামনে এক গাদা কবুতর। তিনি কবুতরকে চাল খাওয়াচ্ছেন। হঠাৎ চিলেকোঠার দরজায় প্রচণ্ড শব্দ হতে লাগলো। শব্দে সব কবুতর উড়ে গেল।
তিনি তাকিয়ে দেখেন ছাদের দরজা এবং দেওয়াল ভেঙে প্রকাণ্ড একটা ট্যাঙ্ক ঢুকেছে। স্বপ্নে ছাদে ট্যাঙ্কে আসা খুব স্বাভাবিক মনে হলো। ট্যাঙ্কের ভেতর কর্নেল ফারুক বসে আছেন। ফারুকের চোখে কালো চশমা, গায়ে কিছু নেই, খালি গা। ফারুক বসে আছেন। ফারুকের চোখে কালো চশমা। স্বপ্নে এই বিষয়টাও মোটেও অস্বাভাবিক মনে হলো না। কর্নেল ফারুক বললেন, কবুতরগুলো তো খুবই যন্ত্রণা করছে, দিনরাত বাকবাকুম ডাক। আমি কবুতর মারতে এসেছি। মুশতাক বললেন, উত্তম কাজ করেছেন। সব কবুতর মেলে ফেরা উচিত। কাকগুলো থাকুক, এরা ময়লা খেয়ে আবর্জনা পরিষ্কার করে। কবুতর কোনো বিশেষ কাজের পাখি না। ছাদে আবারও ঘর ঘর শব্দ। আরেকটা ট্যাঙ্ক ঢুকেছে, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা। ট্যাঙ্কগুলি নির্বিচারে কামান দাগতে শুরু করেছে। খন্দকার মোস্তাক যখন ট্যাঙ্কের স্বপ্ন দেখছেন, তখন কাকতালীয়ভাবে মেজর ফারুক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 8টা ট্যাঙ্ক এনে বঙ্গভবনের চারদিকে বসাচ্ছিলেন। বঙ্গভবনে আগে 8টা ট্যাঙ্ক ছিল, এখন হলো 16টা। বঙ্গভবন পুরোপুরি সুরক্ষিত। 16টা ট্যাঙ্ক ডিঙ্গিয়ে কেউ এখানে ঢুকবে না, সে যত বড় বীর পুরুষই হোক। ফারুক আতঙ্কে অস্থির হয়েছিলেন, কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাবভঙ্গি মোটেও তার কাছে ভালো মনে হচ্ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল শাফাত জামিল। বগুড়া ক্যান্টনমেন্ট থেকেও ট্রুপস মুভমেন্ট শুরু হয়েছে। খালেদ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু কর্নেল হুদাও যুক্ত হয়েছেন। কর্নেল হুদার ভাবভঙ্গি মোটেও ভালো না। রংপুর ক্যান্টনমেন্ট থেকে 10 এবং 15 ইস্টবেঙ্গল রেজিমেন্ট আসছে। এরা মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফের সঙ্গে যুদ্ধ করেছে। কোনো কারণে যদি খালেদ মোশাররফ বঙ্গভবন আক্রমণ করেন, তাহলে ভরসা ট্যাঙ্কবহর। ফারুকের আতঙ্কগ্রস্ত হওয়ার আরেকটা কারণ আন্দা হাফেজ। আন্দা হাফেজ খবর পাঠিয়েছেন, ফারুকের বাহিনী 15ই আগস্টে বাড়াবাড়ি করেছে, তার ফল অশুভ হয়েছে। ফারুকের উচিত জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং কোনোদিন দেশে ফিরে না আসা। নভেম্বরের 2 তারিখ ভোরে ফারুক ব্যাকুল হয়ে টেলিফোন করলেন কর্নেল ওসমানীকে। তিনি যেন খালেদ মোশাররফের সঙ্গে কথা বলে একটা সমঝোতায় আসেন। এখন মোটামুটি পরিষ্কার, খালেদ মোশাররফ কিছু ঘটাতে যাচ্ছেন। সেনা কর্মকর্তারা সবাই কোনো না কোনো সময় বঙ্গভবনে এসেছেন, চা পানি খেয়েছেন। মেজর ফারুক, মেজর রশিদ ও মেজর ডালিমের সঙ্গে গল্পগুজব করেছেন। একমাত্র ব্যতিক্রম খালেদ মোশাররফ, তিনি কখনো আসেননি। কর্নেল ওসমানীর সঙ্গে খালেদ মোশাররফের সংক্ষিপ্ত টেলিফোন কথোপকথন। ওসমানী, খালেদ, এইসব কি হচ্ছে? খালেদ, কিছুই হচ্ছে না স্যার, আপনি ট্যাঙ্কগুলোকে ঘরে যাওয়ার নির্দেশ দিন। ওসমানী, আমি বঙ্গভবনে যাচ্ছি, তুমিও আসো, আমরা কথা বলি। মেজর রশিদ তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছে। খালেদ মোশাররফ, আমার সঙ্গে কি কথা? খুনি মেজররা যারা দেশ শাসন করছে, তাদের সঙ্গে আমার কোনো কথা নেই। ওসমানী, বঙ্গভবনে জোর গুজব জিয়াকে হত্যা করা হয়েছে। তুমি কি জিয়াকে হত্যা করেছ? খালেদ মোশাররফ, আমি রক্তপাতে বিশ্বাস করি না। জিয়াকে আটক করা হয়েছে, হত্যা করা হয়নি। তবে বঙ্গভবনে ঢুকে একজনকে আমার হত্যা করার ইচ্ছা আছে। আপনি কি তার নাম শুনতে চান? তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাক, শ্বেত সর্প। ওসমানী, কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে না। এই পর্যায়ে টেলিফোনের লাইন কেটে গেল। বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব জোহরের নামাজ আদায় করে চোখ বন্ধ করে জায়নামাজে বসে আছেন। তিনি দরুদে তুনার জিনা পাঠ করছেন। মানব জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এই দোয়ার শক্তি সর্বজন স্বীকৃত। মোশতাক সাহেবের একাগ্র মনোযোগ ব্যাহত হল। মেজর রশিদের গলা, আপনি দেখি বঙ্গভবনকে মসজিদ বানিয়ে ফেলেছেন। সারাক্ষণ নামাজ কালাম পড়লে রাষ্ট্রকার্য পরিচালনা করবেন কিভাবে? মোশতাকের মুখে চলে এসেছিল বলবেন, রাষ্ট্রকার্য পরিচালনার জন্য তো আপনারা আছেন। তিনি শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। সবসময় সব কথা
বলা যায় না। আপনার নামাজ কি শেষ হয়েছে? আমি জরুরি কাজ নিয়ে এসেছি। জরুরি কাজটা কি? আপনাকে দুশ্চিন্তা মুক্ত করা। খন্দকার মোশতাক বললেন, আমার কিসের দুশ্চিন্তা? আমি কাউকে খুন করে ক্ষমতায় আসিনি। আমাকে জোর করে ক্ষমতায় বসানো হয়েছে। মেজর রশিদ কড়া গলায় বললেন, বুরবাকের মতো কথা বলবেন না। আপনি ক্ষমতায় বসার জন্য জিভ বের করে বসেছিলেন। খন্দকার মোশতাক বললেন, বাহাসের প্রয়োজন নাই, কি বলতে চান বলুন। সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে যে আটক করা হয়েছে এটা জানেন? জানি না। ডিজিএফআই আমাকে কোনো খবর দেয় না। তারা আমাকে ভাসুর জ্ঞান করে। ভাসুরকে সব কথা বলা যায় না। মেজর রশিদ বিরক্তির স্বরে বললেন, রসিকতা করবেন না, সময়টা রসিকতার জন্য উপযুক্ত না। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই অবশ্যই। মেজর রশিদ বললেন, খালেদ মোশাররফ আমাদের ক্যান্টনমেন্টের নিজ নিজ রেজিমেন্টে ফিরে যেতে বলেছেন। এর অর্থ জানেন? এর অর্থ হলো স্বাভাবিক, ঘরের পাখি ঘরে ফিরিয়া গেল, ঘরে ফিরিয়া ধান খাইতে লাগিল। আবার রসিকতা? আলহামদুলিল্লাহ। রসিকতা কেন করব? আপনি যেমন আমার শালা না, আমিও তেমন আপনার দুলাভাই না যে কথায় কথায় রসিকতা করব। মেজর রশিদ হতাশ গলায় বললেন, রেজিমেন্টে ফিরে যাওয়া মানে সরাসরি কোর্ট মার্শালে উপস্থিত হওয়া। খালেদ মোশাররফ হচ্ছে ময়মনসিংহের ছেলে। এদের ঘাড়ের 3টা রগ থাকে তেরা। তেরা রগের কারণে সে আমাদের গুলি করে মারবে। নাম কাও আসতে কোর্ট মার্শাল হবে। বুঝতে পারছেন? পারছি। খন্দকার সাহেব মনে মনে বললেন, ঘরের পাখি ঘরে ফিরিয়া ধানের বদলে গুলি খাইয়া মরিল। মেজর রশিদ বললেন, আওয়ামী লীগের প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করে যাব। আওয়ামী লীগের সব নেতা শেষ করে দিয়ে যাব, বিশেষ করে যারা জেলে আছে তাদের। এদের খুঁজে বেড়াতে হবে না, সবাই একসঙ্গেই আছে। নেতা নির্মূলে আপনার কি সমর্থন আছে? খন্দকার মোশতাক সঙ্গে সঙ্গে বললেন, আছে, সমর্থন আছে। এ কাজটা করতে পারলে দেশের জন্য বড় কাজ করা হবে। বাকশালের কবর হয়ে যাবে। দেশ চলতে শুরু করবে সোনার রথে। মেজর রশিদ বললেন, কাজ শেষ করে বিদেশ চলে যাওয়া যায়, সময় সুযোগ মতো আবার ফিরে আসা। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই ফিরে আসবেন। আপনারা দেশের সূর্য সন্তান। আপনাদের ছাড়া দেশ চলবে কিভাবে? দেশে কেউ আপনাদের ছায়াও স্পর্শ করতে পারবে না। আমি ইন্ডেমনিটি বিলে সই করেছি, গ্যাজেটেটা প্রকাশিত হয়েছে। আপনি কথা বেশি বলেন, কথা কম বলুন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা খেয়াল করুন। শফিককে থানা হাজত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামিকে কোর্টে চালান দিলে তাকে আর থানায় ফেরত আনা যায় না। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। 3 দিন ধরে শফিক জেল হাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কেউ আসেনি। শফিক খবর পেয়েছে পুলিশের এই জিজ্ঞাসাবাদ নাকি ভয়ঙ্কর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরা মানুষও নাকি উঠে বসে, সমস্ত অপরাধ স্বীকার করে, আবার মৃত মানুষ হিসেবে মেঝেতে পড়ে যায়। জেল হাজতে শফিকের পরিচয় হয়েছে বরিশালের আলিম ডাকাতের সঙ্গে। আলিম ডাকাত আটক হয়েছে এক পরিবারে 3জনকে হত্যার জন্য। যে কারণেই হোক, আলিম ডাকাত শফিককে স্নেহের চোখে দেখছে। হাজতে তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। একজন হাজতিকে নিযুক্ত করেছে শফিকের হাত পা মালিশ করার জন্য। শফিক বলেছে, গা হাত পা মালিশের কোনো প্রয়োজন নেই। আলিম ডাকাত বলল, অবশ্যই প্রয়োজন আছে। পুলিশের মারের সময় যেন ব্যথা ব্যথা কম হয়, এজন্য শরীর তৈরি করা। পুলিশ যখন নিয়ে যাবে তখন 2টা ট্যাবলেট দিব, এক ফাঁকে গিলে ফেলবেন। এরপর পুলিশ যদি মারতে মারতে হাড্ডি ভেঙে ফেলে, ব্যথা বেদনা হবে না। আরও টেকনিক আছে, সময় মতো সব শিখায় দিব। আলিম ডাকাতের মাধ্যমে শফিক অবন্তীকে একটা চিঠি পাঠিয়েছে। আলিম বলেছে চিঠি জায়গা মতো পৌঁছে গেছে। শফিক জানে না পৌঁছেছে কিনা। অবন্তীকে লেখা শফিকের চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে লেখা,
অবন্তী, আমি জেল হাজতে আছি, রাধানাথ বাবু খুন হয়েছেন। পুলিশের হাস্যকর ধারণা খুন আমি করেছি। তোমার দাদাজানকে বলে তোমার পক্ষে কি আমাকে নরক থেকে উদ্ধার করা সম্ভব? ইতি শফিক। 3 নভেম্বর, রাত 2:30। হঠাৎ জেলখানার পাগলা ঘণ্টি বাজতে লাগলো। শফিক পাগলা ঘণ্টি শুনে ধর্মর করে উঠে বসল। কারারক্ষীদের ছোটাছুটি দেখা যাচ্ছে, তারা কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আলিম ডাকাত শফিকের চিন্তিত মুখ দেখে বলল, নিশ্চিন্তে ঘুমান, এরা পাগলা ঘণ্টি বাজানোর প্র্যাকটিস করছে। পাগলা ঘণ্টি বাজানোর নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন নুরুজ্জামান। ঢাকা সেন্ট্রাল জেলার আইজি প্রিজনকে খবর দিয়ে এনেছেন। সেনাবাহিনীর রিসালদার মুসলে উদ্দিন অস্ত্র হাতে একদল সৈনিক নিয়ে এসেছে। তারা জেলখানায় ঢুকে কিছু দুষ্টবন্দীকে শায়েস্তা করতে চায়। কি অদ্ভুত কথা! আইজি প্রিজন হতভম্ব হয়ে লক্ষ্য করলেন রিসালদার মুসলিম উদ্দিন এবং তার লোকজনের ভাবভঙ্গি ভয়ঙ্কর। জেলগেট না খুলে দিলে তারা এখানেই খুন খারাপি করবে। তার নিজের জীবন নিয়েই এখন সংশয়। তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাককে টেলিফোন করলেন, অবস্থা জানালেন। খন্দকার মোশতাক ধমক দিয়ে বললেন, আমি কি বলেছি আপনি শুনেছেন? আপনি কানে ঠসা না। স্যার, আপনি কি বলেছেন আমি বুঝতে পারি নাই। আবারও বলছি, যারা ঢুকতে চাচ্ছে তাদের ঢুকতে দিন। স্যার, জেলগেট খুলে দিতে বলছেন? মোশতাক জবাব না দিয়ে টেলিফোন লাইন কেটে দিলেন। মুসলে উদ্দিনের বন্দুকের মুখে আইজি প্রিজন দলবল নিয়ে 1 নম্বর সেলে গেলেন। সেখানে তাজউদ্দিন এবং নজরুল ইসলাম ছিলেন। 2 নম্বর সেলে ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। এই দুজনকে 1 নম্বর সেলে আনা হলো। রিসালদার মুসলে উদ্দিন খুব কাছে থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে 4 জনকে হত্যা করে। তাজউদ্দিন ছাড়া বাকি 3 জন তাৎক্ষণিকভাবে মারা যান। তাজউদ্দিনের হাঁটুতেও পেটে গুলি লেগেছিল। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন। তাকে পানি দেওয়ার মতো পরিবেশ ছিল না। মুসলে উদ্দিন চলে যাওয়ার পর আরেকটি ঘাতক দল আসে। এই দলের প্রধান নায়েক আলী। তাকে মৃত 4 নেতাকে দেখানো হয়। নায়েক আলী মৃত সবের উপর বেয়োনেট চার্জ করে। 3 নম্বর সেলে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা আব্দুস সামাদ আজাদ। ঘাতকরা তাকে কিছুই বলে না। সবাই শেষ হলেও তিনি কেন টিকে থাকেন কে বলবেন? রাজনীতির খেলা বোঝা বিচিত্র। আমি ব্যক্তিগতভাবে এই খেলা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। জেলখানার পাগলা ঘণ্টি বাজতেই থাকলো। সব বন্দি তখন জেগে উঠেছে। তারা প্রচণ্ড হইচই করছে, দরজায় বাড়ি দিচ্ছে। তারা তখনও কি ঘটেছে জানে না, তবে কাতরানি ধ্বনি এবং পানির কাতর উচ্চারণ শুনেছে। শফিক এই উত্তেজনা সহ্য করতে পারল না। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রাত থেকেই তার এপিলেপসির শুরু। শফিক তার প্রতিটি এপিলেপটিক সিজারের আগে আগে কালাপাহাড়কে দেখত। কালাপাহাড় নাকি মানুষের মতো গলায় বলতো, সাবধান, এখনই ঘটনা ঘটবে, শুয়ে পড়েন। দাঁতের ফাঁকে কিছু একটা রাখেন, না রাখলে জিহ্বা কেটে যাবে। জেল হত্যা বিষয়ে আইজি প্রিজনের জবানবন্দি তুলে দেওয়া হলো অধ্যায়ের শেষে। এই জবানবন্দি 21 বছর পর উদ্ধার করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল জেলে কি কাণ্ড ঘটেছে তা কেউ জানে না। প্রেসিডেন্ট সাহেব জানেন এবং ডিজিএফআই প্রধান মেজর জেনারেল খলিল জানেন। এই দুজনের কেউই মুখ খুলছে না। প্রেসিডেন্ট আছেন বঙ্গভবনে। রাত 4টায় তিনি ঘুমোতে গেছেন। তখনও তিনি জানেন না বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত 300 সৈন্যের পদাতিক দল নিয়ে মেজর ইকবাল বঙ্গভবন ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। নভেম্বর মাসের হালকা শীতে প্রেসিডেন্ট সাহেবের ঘুম ভালো হচ্ছিল। ঘুম ভাঙল বিকট শব্দে। কি হচ্ছে বলে তিনি জেগে উঠলেন।
কি হচ্ছে কেউ বলতে পারল না। বঙ্গভবনের উপর দিয়ে বিকট শব্দে দুটি মিগ বিমান উড়ে গেল। এর মধ্যে একটি আবার ফিরে এসে বঙ্গভবনের উপর চক্কর খেতে লাগলো। মিগ বিমানের সঙ্গে যুক্ত হলো দুটো হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির সঙ্গে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। প্রেসিডেন্ট মোস্তাক আতঙ্কে অস্থির হয়ে গেলেন। তার মনে হচ্ছিল তিনি যে কোনো সময়ে মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি কর্নেল ওসমানীকে টেলিফোন করে কাঁদো কাঁদো গলায় তক্ষুনি বঙ্গভবনে আসতে বললেন। প্রেসিডেন্টের জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে। প্রেসিডেন্ট চায়ের কাপে বড় বড় চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেললেন। তিনি হা করে বসে আছেন। মুখে জ্বলুনি কমছে না। মাথার উপর মিগ বিমান চক্কর দিচ্ছে। তারা কি বোমা বর্ষণ করবে? তিনি কি বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন? কবর দেওয়ার মতো শরীরের কোনো অংশ কি অবশিষ্ট থাকবে? মনে হয় না। রেডিও বাংলাদেশ নীরব। তার মানে বড় কিছু একটা ঘটেছে। সেটা কি? ওসমানী বঙ্গভবনে ঢোকার পর জানা গেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট এক রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়েছে। খালেদের সঙ্গে আছেন তার অতি ঘনিষ্ঠ সহচর ৪৬ ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ক্যান্টনমেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এয়ার মার্শাল তোয়াব খালেদকে সমর্থন জানিয়েছেন। তার নির্দেশেই আকাশে মিগ বিমান উড়ছে। শুধু যে ভয় দেখানোর জন্য উড়ছে তা না, ফারুকের ট্যাঙ্ক বহরের ওপর বোমা বর্ষণের পরিকল্পনাও তার আছে। খালেদ মোশাররফের নির্দেশে ৪৬ বেঙ্গল রেজিমেন্টের অ্যান্টি ট্যাঙ্ক কামান নিয়ে বঙ্গভবন ঘিরে ফেলল। পুরোপুরি যুদ্ধ অবস্থা। একদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনী, অন্যদিকে ফারুকের ট্যাঙ্ক ও আর্টিলারি বহর। দুই দলই মুখোমুখি বসা। সেনাবাহিনী প্রধান জিয়া বন্দী। জিয়ার বাসভবন ঘিরে রাখা সৈন্যদলের প্রধান মেজর হাফিজকে জিয়া জিজ্ঞাসা করলেন, আমি কি বন্দী? মেজর হাফিজ হাসলেন। এই হাসির অর্থ জেনারেল জিয়া বুঝতে পারলেন না। অজানা আশঙ্কায় অস্থির হয়ে বেগম জিয়া টেলিফোন করলেন ওসমানীকে। তার একটাই অনুরোধ, জিয়াকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বঙ্গভবনের প্রেসিডেন্টের কাছে খালেদ মোশাররফ 3টি দাবি পাঠিয়েছেন। দাবিগুলি হচ্ছে: 1. সমস্ত ট্যাঙ্ক ও কামান ক্যান্টনমেন্টে ফেরত আসবে, শহরে কিছুই থাকবে না। 2. বঙ্গভবনে বসে ফারুক রশিদের দেশ চালানোর অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে এসে চেইন অফ কমান্ড মানতে হবে। 3. জিয়া চিফ অফ স্টাফ থাকতে পারবেন না। মেজর ফারুক, মেজর রশিদ, ওসমানী এবং প্রেসিডেন্ট রুদ্ধদ্বারে বৈঠকে বসেছেন। খালেদ মোশাররফের 3 দাবি নিয়ে আলোচনা চলছে। ফারুক বললেন, আমি আমার ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে যুদ্ধ করব, ক্যান্টনমেন্টে আমার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যঙ্গা হয়ে যাবেন। ফারুক চোখ মুখ লাল করে বললেন, ব্যঙ্গা হয়ে যাব মানে কি? উপর থেকে যখন বোমা পড়বে তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন, একেই বলে ব্যঙ্গা হয়ে যাওয়া। ফারুক বললেন, জটিল সময়ে আপনার 3য় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ। প্রেসিডেন্ট বললেন, রসিকতা বাদ, এখন একটা প্রস্তাব দেই, আপনাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আমার প্রস্তাব নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। মাথা গরম করবেন না, আপনারা দেশ ত্যাগ করবেন, আমিও দেশ ত্যাগ করব। কর্নেল ওসমানী অবাক হয়ে বললেন, দেশ ত্যাগ করে আপনি কোথায় যাবেন? প্রেসিডেন্ট বললেন, আমি বঙ্গভবন ছেড়ে আগামসি লেনের নিজ বাড়িতে চলে যাব, এটাই আমার জন্য দেশ ত্যাগ। খালেদ মোশাররফ বিকাল 3টায় জেল হত্যার খবর পেলেন। তিনি শীতল গলায় বললেন, এক জীবনে অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না। তবে খন্দকার মোশতাকের বুকে আমি নিজ হাতে 4টা বুলেট ঢুকিয়ে দিব। 4 নেতার সৌজন্যে 4 বুলেট। ফারুক রশিদ গঙের অবসানও আমি ঘটাতে যাচ্ছি। প্রয়োজনে বঙ্গভবন আমি ধুলোয় মিশিয়ে দিব। খালেদ মোশাররফ বঙ্গভবনের উদ্দেশ্যে নিজেই যুদ্ধযাত্রা করলেন। তখন সময় 7টা। একটু আগেই মাগরিবের আজান হয়েছে।